শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলার বিচার কাজ আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। শুরুতেই দেয়া হয় সূচনা বক্তব্য। আজ প্রথম সাক্ষ্য গ্রহণ করা হবে। মামলার আসামি শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 9:25 দিকে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত কথিত হত্যাযজ্ঞের অভিযোগে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 5 শতাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে শেখ হাসিনা সহ 4টি মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, তারা ন্যায় বিচার এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি চান। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতের সামনে জুলাই গণহত্যার চিত্র তুলে ধরছেন। 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সময়ে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং শাসক দলের সশস্ত্র ক্যাডারদের হাতে 15 আগস্ট 5ই আগস্ট হবে। শাসক দলের সশস্ত্র ক্যাডারদের হাতে আনুমানিক 1400-এর বেশি মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে প্রায় 12 থেকে 13% ছিল শিশু। নিরাপত্তা বাহিনী নির্বিচার মারাত্মক ও কম মারাত্মক উভয় ধরনের অস্ত্র ব্যবহার করে। সামরিক মানের রাইফেল, শটগান, গুলি, রাবার বুলেট, টিয়ার গ্যাস, কিছু কিছু এলাকায় হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং নিরস্ত্র আন্দোলনকারীদের সরাসরি হত্যা করার রিপোর্ট পাওয়া যায়। হাজারো আন্দোলনকারী পথচারী সংগঠকদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে শিশু, নারী ও স্বাস্থ্যকর্মীরাও ছিল। গত 24 বছরে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে রাজনীতি করা হয়েছে, সেখানে বলা হয়েছে আর একটা ধারণা দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা মানে খুন, মুক্তিযুদ্ধের চেতনা মানে ক্ষমতায় টিকে থাকার জন্য গুম করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে দিনের ভোট রাতে করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে চাঁদাবাজি করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে লুটেরাদের প্রতিষ্ঠা করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে বিদেশে আমার দেশের লক্ষ লক্ষ টাকা, ডলার, পাউন্ড পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানানো। দর্শক, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে এই বিচার কাজ সম্পর্কে সরাসরি জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মৌমিতা জান্নাত। মৌমিতা, আমরা দেখতে পাচ্ছি আপনি সেখানে সূচনা বক্তব্যে আর কি বলা হয়েছে এবং সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে? সাবরিনা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আজকের এই যে আনুষ্ঠানিক বিচার কার্যের শুরুতেই রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি উপস্থিত ছিলেন এবং তিনি আসলে বক্তৃতা দিয়েছেন। বক্তৃতার শুরুতেই তিনি বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত স্বৈরাচার জন্মগ্রহণ করেছিলেন তাদের উদাহরণ দিয়ে এবং তাদের কী ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে সেসব উদাহরণও তিনি দিয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশের ক্ষেত্রে তারাও আসলে যে স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা ছিল এবং তার জন্য যিনি দায়ী ছিলেন তাদের সর্বোচ্চ শাস্তি তারা চান। তবে এটি আসলে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নয়, রাষ্ট্রের ভবিষ্যতের জন্যই বিচারের দৃষ্টান্ত উপস্থাপনের জন্য তারা এই বিচার চান এবং অবশ্যই সেটি আইনি পরিকাঠামোর মধ্যে। এবং তিনি এটি বলেছেন যে তারা সব ধরনের আসামিদের আসলে সমস্ত অধিকার তারা সংরক্ষণ করতে চান। এবং এরপরেই যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি তার সূচনা বক্তব্য দিচ্ছেন। বক্তব্যে তিনি বলেছেন যে মোট এখানে আজকে যে সাক্ষী উপস্থাপন করা হবে সেই সাক্ষীর মধ্যে যারা সরাসরি চাক্ষুষ করেছেন সেই ধরনের সাক্ষী আছে, সরকারি নথি আছে, ডিজিটাল প্রমাণ, ভিডিও, অডিও, মেটা ডাটা সেগুলো এবং মেডিকেল যে সমস্ত ফরেনসিক রিপোর্ট এবং অন্যান্য যে সমস্ত সাক্ষ্য প্রমাণ তারা আসলে আদালতে দেবেন এবং এটার মধ্য দিয়ে তারা প্রমাণ করবেন যে এখানে যে মানবতা বিরোধী অপরাধ ঘটেছিল এবং সিস্টেমেটিক্যালি ওয়াইড স্প্রেডভাবে আসলে সারা দেশে এই অপরাধ সংগঠিত হয়েছে। এবং আজকের মামলার যে 3 জন আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি, যিনি আসলে এই মামলার রাজসাক্ষী হতে পরবর্তীতে সম্মত হয়েছেন এবং আদালতের অনুমতিতে তিনি রাজসাক্ষী হয়েছেন, তিনি হয়তো এখানে সাক্ষ্য দেবেন। তাদের বিরুদ্ধে তারা যে আসলে তাদের নির্দেশেই আসলে তাদের সুপিরিয়র যে রেসপন্সিবিলিটি, তাদের অধীনেই যে সারা দেশেই বিপুল হত্যাযজ্ঞ হয়েছিল জুলাই, তারা সেটি প্রমাণ করবেন তাদের সমস্ত সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে, এমনটি জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এবং তার বক্তব্যের শেষে ধন্যবাদ মৌমিতা।
দর্শক, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার কাজ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৌমিতা জান্নাত। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ করবে। বিকেল ৩টা থেকে সমাবেশ শুরু হলেও সকাল থেকেই সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এসব সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচলে বিধি নিষেধ আরোপ করেছে রাজধানীর ট্রাফিক বিভাগ। কিছু সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে এবং গণপরিবহন চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই জাগরণ অনুষ্ঠান করবে সাইমুম শিল্পী গোষ্ঠী। জুলাই ঘোষণাপত্র এবং সনদের দাবিতে বিকেলে হতে যাওয়া সমাবেশের আগেই এনসিপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলেছে, কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেয়া হবে। ফ্যাসিবাদের পতন আমরা ঘটাতে পেরেছি, কিন্তু আমাদের প্রত্যাশিত নতুন রাষ্ট্র গঠন অর্থাৎ নতুন বন্দোবস্তের যেই আকাঙ্ক্ষা, যেই প্রতিশ্রুতি আমরা বাংলাদেশকে দিয়েছিলাম, জনগণকে দিয়েছিলাম, সেটির যাত্রা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জেলায় গিয়ে মানুষের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, সেগুলোকে ধারণ করেই আমরা আগামী দিনের আমাদের যে ইশতেহার, সেই আমাদের এনসিপির ইশতেহার সাজিয়েছি। এই এক বছর হয়তো আমাদের অনেক অপ্রাপ্তি রয়েছে, অনেক হতাশা রয়েছে, কিন্তু আমরা মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমাদের ভিতরে সেই স্বপ্নের বীজ এখনো থাকে, আমরা আমাদের সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। দর্শক, কিছুক্ষণ আগে যশোর এবং পটুয়াখালী থেকে জলাবদ্ধতার খবর জানিয়েছেন আমাদের সহকর্মীরা। বৃষ্টি অব্যাহত রয়েছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে দু একদিনের মধ্যেই আরো অনেক গ্রাম প্লাবিত হবে বলে আশঙ্কা ৩ উপজেলাবাসীর। পানি উন্নয়ন বোর্ড বলছে দ্রুত পানি অপসারণের জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। তারা যে ভবদাহ যে 21 ভেন্ট রয়েছে, সেই 21 ভেন্টে তারা সেচ পাম্প চালিয়ে যাচ্ছে এবং যে গতি রয়েছে তাতে পানি তাড়াতাড়ি সরে যাবে বলে তারা মনে করছেন। একই সাথে যারা বন্যা পীড়িত বা জলাবদ্ধ মানুষ, তারা বলছেন যে গত বছরের মতো জলাবদ্ধ যদি স্থায়ী রূপ ধারণ করে তাহলে তাদের অবর্ণনীয় কষ্টে পড়তে হবে। গত কয়েকদিন ধরে বৈরী আবহাওয়ার কারণে ভারী বৃষ্টিপাতে পটুয়াখালীর বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। তবে গত 2 দিন ধরে বৃষ্টি না হওয়ায় এই জলাবদ্ধতা কিছুটা হলেও কমতে শুরু করেছে। তবে এই জলাবদ্ধতার কারণে কিন্তু খরিফ 2 মৌসুমের প্রধান ফসল যে আমন ধান, তার বীজতলা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে প্রায় 3,500 হেক্টর জমিতে আমন ধানের বীজতলা তৈরি হয়েছিল, যার মধ্যে প্রায় 250 হেক্টর জমির বীজতলা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের হুমকির পরও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক 2 ভারতীয় সরকারি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। তাদের মধ্যে এক কর্মকর্তা বলেন, এগুলো দীর্ঘমেয়াদী তেল চুক্তি, রাতারাতি কেনা বন্ধ করে দেয়া এত সহজ নয়। ট্রাম্প গত মাসে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানান, রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনার জন্য অতিরিক্ত জরিমানার মুখোমুখি হবে ভারত। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।